আনন্দমঠ যখন বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হচ্ছিল, তার প্রকাশকালে সেই মুদ্রিত গানটির আমরা শতবর্ষ, সার্ধশতবর্ষ, দ্বিশতবর্ষ উদযাপন করতে চাই। এবং সেখানে বন্দে মাতরম যেখানে লেখা হচ্ছে, ফুলারের দলবল এসে সেটাকে ভেঙে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে। তার মানে এই ধ্বনিটার মধ্যে কিন্তু আত্মত্যাগ, ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ানোর জোর, হিন্দু মুসলমানের ঐক্য সমস্ত আছে। এখন যদি এমনটাই হয় যে দেশকে জাগানো মানে হচ্ছে ভালো কথা বলে সেই ভালো কথা আমি যাপন করছি না, ভালো কথা বলে লোককে ভোলানো, সেটার উপসর্গ বা চেহারা কি হতে পারে এবং সেখানে বন্দে মাতরম কিভাবে কাজ করতে পারে, সেইটা দেখা যাচ্ছে এই সন্দীপ চরিত্রের মধ্যে। এইবার রবীন্দ্রনাথ বন্দে মাতরমের বিপদগুলোকে চিহ্নিত করছেন। বঙ্কিমচন্দ্রকে বা বিবেকানন্দকে, তাদেরকে আমরা সংকীর্ণ হিন্দুত্ববাদী এই তকমায় দাগ দিতে পারবো না। নমস্কার। সব প্রশ্ন চলবে আজকের পর্বটা একটা গান নিয়ে, বন্দে মাতরম। আমরা জানি, ছোট থেকে পড়েছি যে এটা আমাদের জাতীয় গান হিসাবে গৃহীত হয়েছে। গত বছর নভেম্বর মাসে হঠাৎ করে সরকারি তরফে বন্দে মাতরমের একটা 150 বছর পালনের আমরা ব্যাপার দেখলাম। তো সংসদে বেশ দীর্ঘ বিতর্ক হলো এটা নিয়ে। তো এই বন্দে মাতরম কবে লেখা হয়েছিল, তার ঐতিহাসিক গুরুত্ব কি, এই যে স্বদেশী আন্দোলনে তার গ্রহণযোগ্যতা কতখানি ছিল, পরবর্তীকালে বন্দে মাতরমের গুরুত্ব আদৌ কমেছে না বেড়েছে না কীরকম থেকেছে, এই যে তার যে ঐতিহাসিকতা, এটা নিয়ে একটু আমাদের পরিষ্কার হওয়া দরকার। তাই আলোচনাটার জন্য আজকে আমরা পেয়ে গিয়েছি বিশ্বজিৎ রায়কে, গবেষক ও লেখক। বিশ্বজিৎ দা আগে আমাদের রবীন্দ্রনাথ নিয়েও একটি পর্বে আলোচক হিসেবে এসেছিলেন, আজকে তাকে আবার আমরা পেয়েছি। তিনি বর্তমানে একটি বইয়ের কাজও করছেন, বন্দে মাতরম দীপ্তি ও দাহ। বিশ্বজিৎ দা, এই পর্বে আরও একবার আসার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। তো বিশ্বজিৎ দা, আমরা প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করতে পারি, যে এই যে গত বছর নভেম্বর মাসে বন্দে মাতরমের একটা 150 বছর পালন হলো এবং সেটা সরকারি তরফে হলো, তো বন্দে মাতরম লেখা হয়েছিল ঠিক কোন সময়ে? এখানে একটা কথা মনে রাখতে হবে যে বন্দে মাতরম ঠিক কোন দিন লেখা হয়েছিল, কোন বছর লেখা হয়েছিল, এটা নিশ্চিত করে বলবার কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই। আচ্ছা, আমি কেন নেই সে কথায় যাচ্ছি। বন্দে মাতরম প্রথম কবে মুদ্রিত হয়েছিল আনন্দমঠের অংশ হিসেবে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। বঙ্গদর্শন পত্রিকা, যে পত্রিকা 1872 সালে বঙ্কিমচন্দ্র সম্পাদনা করতে শুরু করলেন, এবং বন্দে মাতরম এই পত্রিকাতে বঙ্কিমচন্দ্র 4 বছর সম্পাদনা করলেন বঙ্গদর্শন, তারপর সম্পাদনা বন্ধ রাখলেন, বঙ্গদর্শনও কয়েকটা সংখ্যা বেরোলো না। আবার কিছুদিন বন্ধ থাকবার পরে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের সহোদর, তিনি এই পত্রিকা বঙ্গদর্শন সম্পাদনা করতে শুরু করলেন এবং সেখানেই আনন্দমঠ প্রকাশিত হয়েছিল। আনন্দমঠের অংশ হিসেবে বন্দে মাতরম এই গানটি মুদ্রিত হয়েছিল। ফলে সেই গান কবে মুদ্রিত হয়েছিল সেটা আমরা জানি, নিশ্চিতভাবেই জানি। কোন সংখ্যায় মুদ্রিত হয়েছিল সেটা জানি। কিন্তু যদি বলি যে বন্দে মাতরম কবে লিখেছিলেন বঙ্কিম, সেটা নিশ্চিত করে জানা বা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ তথ্য নেই। তথ্য যদি থাকতো তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারতাম। তথ্য যদি থাকতো তাহলে বলতেই পারতাম যে আমরা এই গানটির রচনার 150 বছর সেটা উদযাপন করছি। কিন্তু এটা নেই। আমরা অনুমান করতে পারি। কিভাবে অনুমান করতে পারি? না, বঙ্কিমচন্দ্রের সমকালে বঙ্কিমচন্দ্রকে যারা প্রত্যক্ষ করেছেন তাদের
তিনজনের বয়ান আমরা একটু ব্যবহার করতে পারি। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্রের পুত্র ললিতচন্দ্র, এদের বয়ান থেকে জানা যাচ্ছে, এদের লেখা থেকে জানা যাচ্ছে যে যখন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করছেন তখন কোনো একটা সময়ে, মানে 1872 থেকে 76 কোনো একটা সময়ে কোথাও হয়তো কয়েক পাতা ম্যাটার কম পড়েছে। আচ্ছা, সেটা বঙ্কিমচন্দ্রকে এসে জানানো হচ্ছে। তখন বঙ্কিমচন্দ্র দেরাজ থেকে এই গানটি বের করে দিচ্ছেন এবং তারা যখন এই গানটি শুনছেন বা পড়ছেন যারা, তারা বলছেন বা এটা তো বেশ ভালো, কিন্তু কতটা ভালো সেটা নিয়ে তাদের হয়তো কারোর সংশয় খানিকটা থাকছে, বা বঙ্কিম যতটা ভালো মনে করছেন, এই গানের গুরুত্ব যেভাবে মনে করছেন সেটা হয়তো তারা মনে করছেন না। বঙ্কিমচন্দ্রের কন্যা, তিনি বঙ্কিমচন্দ্রকে নাকি একবার বলেছিলেন যে বাবা, তোমার লেখা যে এই গানটা, এটা তো ততটা জনপ্রিয় নয়। এটা আবার জানা যাচ্ছে শচীশচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বঙ্কিম জীবনী, সেখান থেকে। তখন বঙ্কিমচন্দ্র বলছেন যে এই গানটা আর 25-30 বছর পরে এই গানটা এমন একটা জায়গাতে পৌঁছবে যে গোটা বঙ্গদেশ এটাতে মেতে উঠবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এই সূত্রগুলো যদি যোগ করি তাহলে বোঝা যাচ্ছে যে আনন্দমঠ প্রকাশিত হওয়ার আগেই বন্দে মাতরম গানটি লেখা হয়েছিল। সেটা মোটের ওপরে ওই 1875-76 কোনো একটা সময়ে, কোন সময়টা সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু যদি সত্যি সত্যি বন্দে মাতরমের কোনো উদযাপন আমাদের করতে হয় নির্দিষ্টভাবে, তাহলে আমরা বলতে পারি যে আনন্দমঠ যখন বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হচ্ছিল, তার প্রকাশকালে সেই মুদ্রিত গানটির আমরা শতবর্ষ, সার্ধশতবর্ষ, দ্বিশতবর্ষ উদযাপন করতে চাই। এবং খেয়াল করে দেখেছি যে একেবারেই আমাদের সরকারের যে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট আছে, সেখানে ওই বঙ্গদর্শনের পুনর্মুদ্রণ, সেখান থেকে বঙ্গদর্শন পত্রিকাটা মূলত এখন পাওয়া যায় না, পুনর্মুদ্রিত যে সংস্করণ, সেখান থেকে 2টি পাতা ওখানে আপলোড করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আনন্দমঠের অংশ হিসেবে বঙ্গদর্শনের মুদ্রিত রূপ। তাহলে এখান থেকে পরিষ্কার যে আনন্দমঠের অংশ হিসেবে এটা প্রথম প্রকাশিত হয়েছিল, তার আগে এটা লেখা হয়েছিল সম্ভবত 1875-76 এই সময় কোনো একটা পর্বে। এখানে একটা কথা বলে দিই যে 1978 সালে জগদীশ ভট্টাচার্য বন্দে মাতরম নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থটি বন্দে মাতরম সংক্রান্ত আলোচনার অত্যন্ত তথ্যনিষ্ঠ রূপ। এই গ্রন্থটি অনেকেই সেই সময় খুবই পছন্দ করতেন তথ্যনিষ্ঠ গ্রন্থ বলে, এবং সেখানে জগদীশ ভট্টাচার্য তার এই গ্রন্থে তার সময়ে যে প্রাপ্ত তথ্য সেগুলো সাজিয়ে দিয়েছেন, খুবই যত্ন করে সাজিয়ে দিয়েছেন, এবং তিনি যেহেতু সাহিত্যের অধ্যাপক খুব চমৎকারভাবে বিশ্লেষণও করেছেন, খুবই সুন্দর। এবং এই বইটির খুবই মুগ্ধ পাঠক ছিলেন প্রবোধচন্দ্র সেন, আচ্ছা, রাধারানী দেবী, নবনীতা দেব সেনের জননী। এইটা বলা উচিত নয়, রাধারানী দেবীর নিজে বড় সাহিত্যিক, কবি, অপরাজিতা নামে কবিতা লিখতেন। যেহেতু তার কথা এখনকার প্রজন্মের অনেকে মনে রাখেননি, তাই আমাকে নবনীতা দেব সেনের নাম করতে হলো। তিনিও এই বইটির মুগ্ধ পাঠক ছিলেন। আরেকটি বইয়ের কথা আমি অবশ্যই বলবো, সব্যসাচী ভট্টাচার্য, প্রয়াত ইতিহাসবিদ, তিনিও ইংরেজিতে এই বন্দে মাতরমের উপরে বায়োগ্রাফি অফ এ সং এটা লিখেছিলেন। 2013-তে বইটি প্রকাশিত হয়েছিল। ফলে আমি অনুরোধ করব, যারা বন্দে মাতরম নিয়ে প্রাথমিক তথ্য জানতে চান তারা যেন বাংলায়, যারা বাংলা পড়তে ভালোবাসেন বাংলায়,
এবং যাদের বাংলা পড়তে অসুবিধে হয় তারা ইংরেজিতে ইতিহাসবিদ, প্রয়াত ইতিহাসবিদ সব্যসাচী ভট্টাচার্যের এই বই, এ দুটো যেন পড়েন। এইবার এই প্রশ্নের সূত্রেই বন্দে মাতরমকে কেন আমি এই 1876-এর পূর্ববর্তী বলে ভাবছি, সেটা জগদীশ ভট্টাচার্য খুবই সঙ্গত অনুমান করেছেন যে বঙ্কিমচন্দ্র সেই সময় বঙ্গদর্শন পত্রিকাতে কমলাকান্ত এই চরিত্রটিকে নিয়ে আসছেন, এবং কমলাকান্ত, আমার দুর্গোৎসব এবং একটি গীত, এই দুটি লেখা, এবং সেখানে মাতৃবন্দনা, মাকে ঘিরে আবেগ, দেশবন্দনা, এই ধারণা সেখানে রূপ পাচ্ছে। ফলে বঙ্কিমচন্দ্রের পক্ষে খুবই স্বাভাবিক, খুবই অনিবার্য এই গানটি সেই সময় লেখা। গানটি এবারও মনে রাখতে হবে, পরে সে কথায় আসব, গানটি কিন্তু বাংলা এবং সংস্কৃত এই দুইয়ের সূত্রে, দুই ভাষাকে ব্যবহার করে লেখা হয়েছে। তো মানে বন্দে মাতরমের যে প্রকাশ, আমি যদি মুদ্রিত প্রকাশই ধরি, তারপরে বন্দে মাতরম নিয়ে সেই সময়কার সামাজিক প্রতিক্রিয়া কীরকম ছিল? এটা দুটো ভাগে আমি একটু ভাগ করে নেব। বেশ। বন্দে মাতরম প্রকাশের পর 19 শতাব্দীতে বন্দে মাতরম সংক্রান্ত প্রতিক্রিয়া, আর 20 শতাব্দীতে বন্দে মাতরম সংক্রান্ত প্রতিক্রিয়া। মনে রাখতে হবে যে 19 শতাব্দীতে ইংরেজদের সঙ্গে ভারতীয়দের যখন যোগসূত্র তৈরি হচ্ছে, তখন একটা বিষয় 1872-এ যখন বঙ্গদর্শন বেরোচ্ছে, সেখানে অক্ষয়চন্দ্র সরকারের উদ্দীপনা নাম দিয়ে একটা প্রবন্ধ বেরোচ্ছে। এই প্রবন্ধটা অক্ষয়চন্দ্র সরকার আমাদের খেয়াল করিয়ে দিয়েছেন যে এই প্রবন্ধটা লেজামুড়ো কেটে বঙ্কিমচন্দ্র প্রকাশ করেছিলেন। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনে যে সমস্ত লেখা প্রকাশ করতেন তাতে তার সম্পাদনার চিহ্ন থাকত, এবং এই উদ্দীপনা, এই প্রবন্ধটাতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা সেই সময় অক্ষয়চন্দ্র সরকার বলছেন যে আমাদের উদ্দীপনা ছিল না। উদ্দীপনা কি? তিনি এলোকোয়েন্সের বাংলা করছেন উদ্দীপনা, অর্থাৎ বাগ্মিতা। মূল সূত্রটা হচ্ছে আমি কিভাবে জনসাধারণকে কোনো একটা বিষয়ে একমুখী করব, এই হচ্ছে চিন্তা। এই চিন্তাতে বাকশক্তির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের প্রাগাধুনিক বাংলা সাহিত্য, সেখানে কথক ঠাকুর ছিলেন, কথকতা হতো, আসর সাহিত্য হতো, এবং বঙ্কিমচন্দ্র মনে করতেন সেই কথকতা এবং আসর সাহিত্য আমাদের পূর্ববর্তী বঙ্গদেশকে, বঙ্গ সমাজকে একরকমভাবে তৈরি করেছিল। এইবার নতুন সময়ে যখন মুদ্রিত সাহিত্য প্রকাশ পাচ্ছে, তখন সেই মুদ্রিত সাহিত্যের মধ্যে এমন কিছু থাকতে হবে, বা যদি বলি মুদ্রিত সাহিত্যের বাইরে পারফর্ম করবার মতো, অভিকরণ করবার মতো এমন কিছু থাকতে হবে যা সাধারণ মানুষকে উদ্দীপিত করবে এবং একতার বোধে জাগ্রত করবে। এই প্রয়োজন কিভাবে মিটবে? আমরা খেয়াল করে দেখছি যে 19 শতাব্দীতে এবং পরবর্তী ক্ষেত্রে 20 শতাব্দীতেও যারা জাতীয় স্তরে নেতা হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছেন তারা সবাই খুব বাগ্মী। এখন এই বাংলা ভাষায় বাগ্মিতা, এটা প্রকাশ করা খুব কঠিন। এটা সবার আগে লক্ষ্য করেছিলেন এবং উচ্চারণ করেছিলেন, অনেকেই হয়তো লক্ষ্য করেছিলেন, কিন্তু সবার আগে এইভাবে উচ্চারণ করেছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দ শরৎচন্দ্র চক্রবর্তীকে বলতেন যে বাংলায় বাগ্মিতা প্রকাশ করা খুব কঠিন, এবং বিবেকানন্দ বাংলাতে কিন্তু বক্তৃতা দেননি। ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন, হিন্দিতে দিয়েছেন, কিন্তু বাংলায় বক্তৃতা, এবং প্রথম দিকে যারা কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা সুরেন্দ্রনাথ, তারা সবাই বাগ্মী, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারা সবাই বাগ্মী, কিন্তু সেই বাগ্মিতার ভাষা হচ্ছে ইংরেজি। তাহলে এইবার বাংলা কি বাগ্মিতার ভাষা হতে পারে? ওই 1872-এ বাংলা ভাষায় বাগ্মিতা প্রকাশ
পায় কি না এটা ভাবতে ভাবতে বলছেন উদাহরণ খুব অল্প একটা দুটো, যেমন রঙ্গলালের স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে। এইবার তাহলে গান হচ্ছে এমন একটা মাধ্যম, এটা 19 শতকেই আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো, ওই হিন্দু মেলা পর্ব থেকেই ক্রমশ, যে গান হচ্ছে এমন একটা মাধ্যম যে গান মানুষকে উদ্দীপিত করবে। বন্দে মাতরম যদি আমরা আনন্দমঠের সূত্রে এই গানটার দিকে তাকাই এবং এই ধ্বনিটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এই গান এবং ধ্বনি যখন সন্তানেরা আনন্দমঠ এখানে উপন্যাসে আছে, সন্তানেরা এই গান গাইছেন, প্রথম যখন ভবানন্দ এই গানটা গাইছেন, খেয়াল করলে দেখা যাবে যে ভবানন্দ তিনি গানটা গাইতে গাইতে তার চিত্তে একটা অদ্ভুত বিষাদ জেগে উঠছে, তার সমস্ত শরীরের মধ্যে সেই বিষাদ প্রকাশিত হচ্ছে। এবং তাদের মূল বক্তব্যই ছিল সময়ের 3টে স্তরকে তারা বিন্যস্ত করেছেন। মা যা ছিলেন অর্থাৎ ঐশ্বর্যময়ী দেশ মাতা, তারপর মা যা হইয়াছেন অর্থাৎ আমাদের সেই ঐশ্বর্য থেকে আমরা একেবারে হতাশ এক দরিদ্র সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আমাদের মা দরিদ্র হয়েছেন, তিনি কালী মা লিপ্ত হয়েছেন, তিনি কালী মূর্তি। এইবার হচ্ছে ভবিষ্যতে কি করতে হবে, সেই মাকে ঐশ্বর্যময়ী করে তুলতে হবে, এবং তার জন্যই আমাদের একমাত্র মন্ত্র, আমাদের সন্তান সংসার সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে এই নিজেদেরকে মাতৃমন্ত্রে জাগ্রত করব। এই জন্য আমরা বন্দে মাতরম গাইছি এবং বন্দে মাতরম এই ধ্বনি উচ্চারণ করছি। এখন এই যে একটা গানের মধ্য দিয়ে একটা স্লোগানের মতো ধ্বনির মাধ্যমে আমাদের আবেগকে যা জাগ্রত করবে, সেটা বন্দে মাতরম সেই গান এবং সেই ধ্বনি এটা করলো। এবং এই জন্য আমি বিশ্বাস করি যে বন্দে মাতরম অত্যন্ত দীপ্তিময়। এখানে একটা কথা আমি খেয়াল করিয়ে দিতে চাই যে এই যে বন্দে মাতরমের দীপ্তি এবং দাহ, এই দুয়ের কথা আমি বলছি, এটা বলবার কারণ হচ্ছে এই, আমরা যদি খুব মন দিয়ে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে দেখি, এবং সত্যজিৎ যখন রবীন্দ্রনাথের ঘরে বাইরের এই চলচ্চিত্রায়ন ঘটাচ্ছেন, গোটা ঘরে বাইরেতে বারবার আগুন, এই আগুনের দৃশ্যকল্প ফিরে আসে। এবং যে আগুন আমাদের একটা আশ্চর্য আবিষ্কার, যে আগুন আমাদের দীপ্তি দেয়। মানুষ যখন প্রথম আগুন আবিষ্কার করলো, সেই আগুনকে ঘিরে মানুষ সমবেত হচ্ছে, উষ্ণতা পাচ্ছে, সেই আগুন তাকে আহার্য রন্ধনের কাজে সহায়তা করছে। আগুন সভ্যতার আলো। কিন্তু এই আগুনের আরেকটা রূপও আছে, সেটা হচ্ছে দাহ, আগুন পুড়িয়ে দেয়। সত্যজিৎ তার এই চলচ্চিত্রে এই আগুনের দীপ্তি এবং দাহ এটা এক আশ্চর্য রূপকল্পে ধরলেন, দাহর দিকে ঝুঁকেই পড়লেন। এবং রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যিনি, মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু কখনো বঙ্কিমের সঙ্গে বিরোধী অবস্থানে থাকছেন না। সাম্প্রতিককালে অনেকেই বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ এই দুজনকে যুযুধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে চান। একেবারেই তা নয়। যে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথকে বরণ করেছিলেন, যে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের প্রতিভাকে গ্রহণ করেছিলেন, সেই বঙ্কিমচন্দ্রের সঙ্গে জীবৎকালে রবীন্দ্রনাথের মতান্তর এবং বিতর্ক হয়েছিল। সেই মতান্তর কখনো মনান্তরের দিকে যায়নি। গেলে বঙ্কিমচন্দ্রের প্রয়াণের পর ওইভাবে প্রয়াণ লেখ কখনো রবীন্দ্রনাথ লিখতেন না। বন্দে মাতরমের দীপ্তি রবীন্দ্রনাথ তিনি উপলব্ধি করেছেন। 19বিংশ শতাব্দীতে এই গানটি যদুভট্ট সুর দিয়েছেন, রবীন্দ্রনাথ সুর দিয়েছেন। এবং এই যে বন্দে মাতরমের একটা মূর্তিময়ী রূপ, বালক পত্রিকাতে দেখা যাবে যে বন্দে মাতরমের যে অংশের সুর দেওয়া হয়েছিল তার স্বরলিপি এবং তার সঙ্গে হরিশ্চন্দ্র হালদারের ছবি প্রকাশিত হচ্ছে। 19বিংশ শতাব্দীতে গানটা তাহলে এইভাবে আস্তে আস্তে এক ধরনের
পারফরমেন্সের দিকে, গাওয়ার দিকে পৌঁছচ্ছে। কংগ্রেসের যে অধিবেশন, সেই অধিবেশনে এই গানটি পরিবেশিত হচ্ছে এবং বন্দে মাতরমকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার কবিতায় গ্রহণ করছেন। ফলে ঊনবিংশ শতাব্দীতে আস্তে আস্তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর সাংস্কৃতিক, রাজনৈতিক এই দুইকে আমরা অনেক সময় ভাগ করি। সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং রাজনৈতিক জাতীয়তাবাদের কথা বলি। সাংস্কৃতিক জাতীয়তাবাদ থেকে রাজনৈতিক জাতীয়তাবাদের দিকে আমরা যখন অগ্রসর হচ্ছি, তখন আমাদের হাতে বন্দে মাতরম এসে পৌঁছচ্ছে। এবং এটাও মনে রাখতে হবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র এবং বিবেকানন্দ এই তিনজনকে সমমনস্ক চিন্তক বলে মনে করতেন। ভূদেব মুখোপাধ্যায়ের পুষ্পাঞ্জলি বলে যে উপন্যাস, সেই উপন্যাসের সঙ্গে বঙ্কিমের আনন্দমঠের একটা সংযোগ কেউ কেউ দেখিয়েছেন, আমরা দেখাতেই পারি। কিন্তু বঙ্কিমচন্দ্র, যিনি বন্দে মাতরম লিখছেন, তিনি এই গানটিকে কিন্তু কখনোই শুধুমাত্র ওই হিন্দুত্বের প্রকাশ হিসেবে দেখছেন না। এবং মনে রাখতে হবে যে বঙ্কিম তার ধর্মতত্ত্বে, এই ধর্মতত্ত্ব আনন্দমঠের পরে লেখা, সেখানে তিনি খুব পরিষ্কার ভাষায় বলছেন যে পাশ্চাত্যের যে প্যাট্রিয়টিজম, সেটা হচ্ছে পৈশাচিক পাপ। তার কারণ অন্যের সম্পদকে কেড়ে খাওয়া হচ্ছে। এবং বঙ্কিমচন্দ্র মনে করেন যে আমাদের জাতীয়তাবাদ সেটা তখনই আদর্শ হয়ে উঠতে পারে, তিনি বলেন যে প্রীতির চারটে ভাগ করেন। আমরা নিজেকে ভালোবাসি, আত্মপ্রীতি। তারপর আমরা স্বজনকে ভালোবাসি, স্বজন প্রীতি। তারপর স্বদেশকে ভালোবাসি, সেটা হচ্ছে স্বদেশ প্রীতি। তারপর হচ্ছে জাগতিক প্রীতি। যদি এমনটা হয় অন্যের আমি কেড়ে খাচ্ছি, এটা যদি স্বদেশ প্রীতির চেহারা হয়, তাহলে সেটা জাগতিক প্রীতি বিরোধী। ফলে এইভাবে ঊনবিংশ শতাব্দীতে বঙ্কিমচন্দ্রের এই গান, এবং এটাও মনে রাখতে হবে যে ঊনবিংশ শতাব্দীতে আমরা আশ্চর্য একটা প্রকরণ পেলাম, হারমোনিয়াম। ফলে এই হারমোনিয়াম আসছে এবং হারমোনিয়ামের সূত্রে গান স্বরলিপিকৃত করতে হবে, তাকে গাইতে হবে, পারফর্ম করতে হবে। এবং যেটা আমি বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে এই যে গান এমন একটা জিনিস যেটা দিয়ে আমি মানুষকে একসঙ্গে চিন্তা করাতে পারব। এবং এইবার আমি 20 শতকের দিকে আসছি। তাহলে 19 শতকে বন্দে মাতরম গাওয়া হচ্ছে, রাজনৈতিক পরিসরে গানটি প্রবেশ করেছে, আলাদা করে বন্দে মাতরম ধ্বনিটি গৃহীত হয়েছে। এবং গানের যে গুরুত্ব, বঙ্কিমচন্দ্র ছাড়াও রবীন্দ্রনাথ এবং অন্যান্যরা স্বদেশ গীতি লিখতে শুরু করছেন। যেমন ধরা যাক যে একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি প্রাণ, এটা যখন লিখলেন রবীন্দ্রনাথ, তারপর এটা পুরু বিক্রম নাটকের অংশ হলো। তার যে বন্দে মাতরম অংশটা এখন দেখা যায়, সেটা কিন্তু 1905-এ যখন স্বরলিপি হয়েছে সেই সময় সংযোজিত হয়েছে, ধ্রুবপদ হিসেবে সংযোজিত হয়েছে। তার মানে রবীন্দ্রনাথের গান সেটা সংযোজিত হয়ে যাচ্ছে তাতে বন্দে মাতরম স্বদেশী আন্দোলনের সময়, 1905-এর সময়। মনে রাখতে হবে যে ঊনবিংশ শতাব্দীর শেষেই কিন্তু রবীন্দ্রনাথ ভুবন মনোমোহিনী লিখে ফেলেছেন। এবং এই যে মাকে, দেশমাতাকে একটা রূপ দিচ্ছি, সেই রূপটা কি শুধুমাত্র একটা মূর্তি? তা তো নয়। বঙ্কিম যখন তার গানটি লেখেন, তখন তো দেশের একটা ভৌগোলিক রূপ ফুটে উঠছে। সেই ভূগোলের মধ্যে হিন্দু মুসলমান সকলে আছেন। রবীন্দ্রনাথ যখন পরবর্তী ক্ষেত্রে সম্প্রসারিত অর্থে ভারত তীর্থ লিখবেন, তখন এই ভুবন মনোমোহিনী রূপের মধ্যে ভারতবর্ষ এমন একটা জায়গা, সেখানে যে যখন যেখান থেকেই আসুক না কেন সেখানে মিলিত হয়েছে। এটাই আমার বিচিত্র ভৌগোলিকতা, এটাই আমার জনগণের চরিত্র। ফলে ঊনবিংশ শতাব্দীতেই এই গানটা আস্তে আস্তে এইভাবে একটা রূপ পরিগ্রহ করলো। এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলো 20 শতকে। ওই যে আমি একটু আগে বললাম
যদি শচীশ চট্টোপাধ্যায়ের জবানবন্দি আমরা ধরে নিই যে বঙ্কিমচন্দ্র তাঁর জীবৎকালে ঠিকই বলেছিলেন যে এই গানটা একদিন মাতিয়ে তুলবে, সেটা মাতিয়ে তুলল স্বদেশী আন্দোলনের সময় 1905। এবং যে কারণে একটু আগে আমি বললাম যে রবীন্দ্রনাথ হচ্ছেন বন্দে মাতরম গানের একজন আশ্চর্য, বলা যেতে পারে গুণগ্রাহী, যিনি গ্রহণ করছেন, গানটিতে সুর দিয়েছেন এবং গানটিকে নিজের মতো করে এই গান কি করে, এবং গানের সঙ্গে দুটো শব্দ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেটাই ভালো রাজনীতি, সেটাই ভালো সামাজিকতা, যা অনেক মানুষকে একসঙ্গে নিয়ে আসতে পারে। আমি কি করে আমার পরিসরে, রবীন্দ্রনাথ বলেন এইসব ম্লান মুখ মুড়ো মুখে দিতে হবে ভাষা, অর্থাৎ যে বৃহত্তর ভারত আছে, সেই বৃহত্তর ভারতে যে সাধারণ মানুষ আছেন, তাদের বিচিত্র বর্ণ, বিচিত্র ধর্ম, তাদেরকে আমরা কি করে নিয়ে আসবো, এক সূত্রে কি করে গাঁথবো, কিন্তু তাদের বৈচিত্র্যকে অস্বীকার করে নয়। এইখান থেকে দুটো শব্দ এলো যে এক, কি করে তাদের অন্তর্গত করব, অন্তর্ভুক্ত করব। দুই হচ্ছে এই অন্তর্ভুক্ত যে করব, এটা কি আমি ওপর থেকে একটা ছাতা তৈরি করব, ওপর থেকে একটা মানচিত্র তৈরি করব, দিয়ে গেথে গেথে বলবো তোমরা এসো, নাকি যারা এর মধ্যে রয়েছি। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় অবদান। রবীন্দ্রনাথ বলেন যে যে দেশে আমি জন্মগ্রহণ করেছি বলেই দেশটা আমার হয়ে গেল না, আমাকে দেশটাকে আবিষ্কার করতে হবে, অর্জন করতে হবে। এই যে আবিষ্কার অর্জন করছি, তার মানে এই যে গানটা আমি গাইছি, যখন ভবানন্দ গানটা গাইছে তখন সে তার চোখ দিয়ে এই দেশটাকে আবিষ্কার করছে। এটা যদি আবিষ্কার না করে ওপর থেকে চাপিয়ে দিয়ে আমাকে বলা হয় যে এটা একটা জয় ঘোষ, এটা ঘোষণা করতে করতে তুমি শুধু উদ্দীপিত হও। রবীন্দ্রনাথ এইবার 20 শতকে এসে এই দুয়ের খুব গুরুত্বপূর্ণ পার্থক্য নির্দেশ করলেন। সেই পার্থক্য নির্দেশ করার জায়গাতে আমি এবার ঢুকবো। তার আগে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, এখানে একটা যেটা ঢুকে পড়বো সেখানে। আপনি বঙ্কিমের ধর্মতত্ত্বের কথা যে জায়গাটা বললেন, এইখানে একটু আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিতে চাই যে আনন্দমঠে ভবানন্দদের যে সংলাপ, সেখানে ভবানন্দ মুসলমান শাসক এবং ইংরেজ শাসকের যে পার্থক্যটা করছেন, তাহলে এটা কি আপনি বলতে চাইছেন যে বঙ্কিমের একটা সমালোচনা এই বিদ্রোহের চরিত্র নিয়ে, এই বিদ্রোহীদের চরিত্র নিয়ে, নাকি এটা ওর নিজেরই ভাবনার প্রতিফলন? এই সময় যদি আনন্দমঠ আমরা খুব মন দিয়ে পড়ি, তাহলে দেখতে পাবো যে সন্তান দলের যে ক্রিয়া কাজ, সেটা কিন্তু বঙ্কিম সমর্থন করছেন না। আনন্দমঠের গোড়াতে খেয়াল করে দেখবে যে সেখানে বঙ্কিম খুব সচেতনভাবে একটা উপন্যাস, সেই উপন্যাসটা বঙ্কিমের অভিমত, এটা আমরা বলতে পারি না। উপন্যাসে সন্তান দল যে কাজ করছে এবং সেখানে সন্তান দলের সংলাপের মধ্যে মুসলমান বিদ্বেষী যে সমস্ত শব্দ আছে, সেই শব্দগুলো দেখলে খুব সচেতনভাবে আমাদের মনে হবে যে বঙ্কিমচন্দ্র অত্যন্ত মুসলমান বিদ্বেষী। কিন্তু বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস হচ্ছে রাজসিংহ চতুর্থ সংস্করণ। তার উপসংহারে বঙ্কিমচন্দ্র বলেন যে মুসলমান হলেই কেউ ভালো হয় না, হিন্দু হলেও কেউ ভালো হয় না, বা মুসলমান হলেই কেউ খারাপ হয় না, এই যে হিন্দু হলেই কেউ খারাপ হয় না, এই যে স্টিরিওটাইপ, সেটাকে ভাঙলেন। তারপর বললেন যিনি ধর্মপরায়ণ, ধর্ম বলতে বঙ্কিম এখানে একেবারেই কোনো সাম্প্রদায়িক ধর্মের কথা বলছেন না, যিনি ধর্মপরায়ণ তিনি হিন্দু হন বা মুসলমান হন, যাই হন না কেন। অর্থাৎ যদি হতেই পারে যে, যেটা রবীন্দ্রনাথ দেখিয়েছেন, যে হিন্দু জমিদাররা বহু জায়গাতে সাধারণ মুসলমানদেরকে অত্যাচার করত, বঙ্কিম বলবেন যে এখানে এই জমিদার ধর্মশূন্য, সেটা হিন্দু ধর্ম বা মুসলমান ধর্ম নয়। এইবার বঙ্কিমচন্দ্রের মধ্যে বঙ্কিমচন্দ্র বারবার এই আনন্দমঠকে ঘিরে বঙ্কিমচন্দ্রের মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র 19 শতকের চিন্তক। 19 শতকের চিন্তক হিসেবে তার একটা সীমাবদ্ধতা থাকবে, কারণ 19 শতকের সীমায় তিনি পুরোটাকে দেখছেন। রবীন্দ্রনাথের সবচেয়ে সুবিধে যে রবীন্দ্রনাথ তার জীবনের অর্ধাংশ 19 শতকে এবং অর্ধাংশ 20 শতকে কাটিয়েছেন। এইবার কেন আমি রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলছি যে রবীন্দ্রনাথ বন্দে মাতরমের সবচেয়ে বেশি গ্রহিষ্ণু ব্যক্তি এবং বন্দে মাতরম থেকে কি বিপদ হতে পারে তার খুব যথার্থ সমালোচকও তিনি।
এটা বঙ্কিমের পক্ষে, অর্থাৎ বঙ্কিম যদি জীবিত থাকতেন, বঙ্কিম যখন এইবার 1905-6 পর ধীরে ধীরে হিন্দু মুসলমান দ্বন্দ্বের যে ইতিহাস, যে রাজনৈতিক ইতিহাস আমি প্রবেশ করব, এবং যেখানে একেবারে ইংরেজদের মদত পর্যন্ত রয়েছে, যে প্রথম যখন 1905-এ বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু মুসলমান যৌথভাবে দাঁড়াচ্ছেন, তখন ইংরেজরা বুঝতে পারছেন, কার্জন বুঝতে পারছেন যে তার তো যা উদ্দেশ্য সেটা সফল হবে না, তাহলে এইবার মুসলমানদেরকে সরাতে হবে। সেটা কিভাবে সরাবেন? এবং যখন আমার দেশ ভাগও হবে, তখন সবচেয়ে কঠিন অসহায় অবস্থা আমাদের দেশের সংখ্যালঘু ন্যাশনালিস্ট মুসলমান যারা, তারা তো এই দেশটায় রয়ে গেলেন, তারা তো এই দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন না, তারা তো ধর্মের নামে দেশটাকে ভাগ হয়ে গেছে বলে তার নিজের পাকিস্তানে চলে যাবেন, সে তো যাচ্ছেন না। এইটা রবীন্দ্রনাথ খুব মন দিয়ে খেয়াল করেছিলেন। এক, সংখ্যাগরিষ্ঠের একটা দায়িত্ব আছে। দুই, অপরপক্ষে মুসলমানদের মধ্যে নানা স্তর আছে, এবং সেখানে ন্যাশনালিস্ট মুসলমান যারা, তারা কিন্তু বন্দে মাতরম বিরোধী ছিলেন না। তাহলে 37 এটা কেন করতে হলো সে কথা আমি পরে আসবো, আলোচনা তো পরে আসবো। কিন্তু যে প্রশ্নটা ছিল যে বঙ্কিমচন্দ্রকে বা বিবেকানন্দকে, তাদেরকে আমরা সংকীর্ণ হিন্দুত্ববাদী এই তকমায় দাগ দিতে পারবো না, কারণ তাদের ভাবনার মধ্যে এমন অজস্র উপাদান রয়েছে যা তাদের সেই সময়ের আপাত সংকীর্ণতা, যা আমরা পরবর্তী পর্বের রাজনৈতিকতার সূত্রে বুঝতে পারছি, তাকে অতিক্রম করে যাওয়ার অজস্র উপাদান রয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে তারা যদি আরেকটু দীর্ঘজীবী হতেন, তাহলে তারা তাদের যুক্তি সহায়, আমি যখন প্রথম, আমি তো বুঝতেই পারছি যে একটা দেশকে আমাকে কল্পনা করতে হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে, এবং সত্যি কথা বলতে কি আশ্চর্য এই বন্দে মাতরম ধ্বনির কি আশ্চর্য তাৎপর্য এবং জোর, যেটা আমি 20 শতকে দেখতে পাবো। 20 শতকে এসে আমি দেখতে পেলাম যে 1905 রবীন্দ্রনাথের কথা বলছিলাম, রবীন্দ্রনাথ এবার ভাবছেন যে এই যে গান, এই গান তো একেবারে সংস্কৃতায়িত গান। আচ্ছা, সাধারণ মানুষের কাছে কি এই গান যাবে? সাধারণ মানুষ বলতে কিন্তু রবীন্দ্রনাথের একটা অভিজ্ঞতা হয়েছে। বঙ্কিমচন্দ্র হাসিম শেখ রামাকৈবর্তের কথা লেখেন, সাম্যকে প্রত্যাহারও করেন। রবীন্দ্রনাথ যখন প্রথম জমিদারি দর্শনে যাচ্ছেন, জমিদারির কাজে যাচ্ছেন, এই প্রথম তার সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে। এবং রবীন্দ্রনাথ কিন্তু বঙ্কিমচন্দ্রের থেকে অনেক বেশি সুরজ্ঞ। বঙ্কিমচন্দ্র তো ভালো কবি নন, বন্দে মাতরম ছাড়া তো বঙ্কিমচন্দ্রের কবিতা কোথায়? রবীন্দ্রনাথ তো অনেক বেশি ভালো পারফর্ম করতে পারেন। রবীন্দ্রনাথ তো আশ্চর্য গান তৈরি করতে পারেন, সুর যোজনা করতে পারেন, সুরকে ভাঙতে পারেন। এইবার তিনি স্বদেশ পর্যায়ের গানে, 1905-এ স্বদেশ পর্যায়ের গানে যখন বাউলের সুর লাগাতে শুরু করলেন, তার মনে হলো যে দেশ সংক্রান্ত যে ছবি তিনি তৈরি করছেন, এর আগেই রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে এবং যথার্থভাবে কংগ্রেসের কার্যক্রমে বাংলা ভাষাকে নিয়ে আসতে চেয়েছেন প্রাদেশিক কংগ্রেসে, নাটোরে একেবারে। সেখানে একদম তো সেখানে আবার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এরা বলেছেন যে আমাদের ইংরেজি যদি না বোঝে, রবিবাবুর বাংলাও কেউ বুঝবে না, তারা সাধারণ মানুষ। তখন রবীন্দ্রনাথের একটা বড় চ্যালেঞ্জ যে কি করে পৌঁছবো, হতে পারে যে আমার ভাষা তারা বুঝতে পারছে না, কি করে পৌঁছবো। তখন রবীন্দ্রনাথ জানেন যে সুরের মতো জিনিস তো আর নেই, ফলে তার স্বদেশ পর্যায়ের গানে, এবং খেয়াল করলে দেখা যাবে যে ভুবন মনোমোহিনী যখন লিখছেন তখন সংস্কৃত প্রধান শব্দবন্ধ ব্যবহার করছেন, কিন্তু হ্যাঁ, যখন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে আমি তোমায় ভালোবাসি তো একদম মন থেকে উঠে আসা একটা শব্দ, বাঙালির শব্দ, দেশজ বাঙালির শব্দ, এবং বাউলের সুর তিনি যোজনা করছেন, বাউলের সুর লাগিয়ে দিচ্ছেন। এবং সেই সময় দেখা যাচ্ছে সত্যি সত্যি রাখি বন্ধনের সময় হিন্দু এবং মুসলমান উভয়েই তারা সংযত, সমন্বয়ী, তারা পরস্পরের মধ্যে রাখি বেঁধে দিচ্ছেন। এই দৃশ্য তো আমরা দেখেছি, অবনীন্দ্রনাথ ঘরোয়াতে লিখেছেন। এখন প্রশ্ন হলো যে এইবার রবীন্দ্রনাথ, এবং এই 1905-এ যোগীন্দ্রনাথ সরকারের
বন্দে মাতরম বলে সংকলন বেরোচ্ছে, অসম্ভব তার জনপ্রিয় হচ্ছে, তার গোড়াতে রয়েছে বন্দে মাতরম, এবং তারপর যারা এই জাতীয় গানের সংকলন 19 শতক থেকেই শুরু হয়েছিল, যোগীন্দ্রনাথ সরকার একটা অসম্ভব জনপ্রিয় হলো, এক মাসে 3টে সংস্করণ, হ্যাঁ 3টে সংস্করণ বেরোলো। এইবার যেটা দাঁড়ালো যে এই যে সংস্করণ বেরোলো এবং তারপর এটাকে গ্রহণ করা হলো, বন্দে মাতরম ধ্বনি গৃহীত হলো, এবং বন্দে মাতরম কিন্তু সর্বভারতীয় স্তরে ছড়িয়ে পড়লো। যেমন পাঞ্জাবে দেখা যাবে যে সেখানে লালা লাজপত রায় তিনি উর্দুতে বন্দে মাতরম বলে একটা পত্রিকা করছেন। আচ্ছা, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ এরা দুজন জাতীয়তাবাদী নেতা, এরা দুজন সেই সময় বন্দে মাতরমের প্রচারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, এবং অরবিন্দ যেটা ঠিক বলছেন, একেবারে যথার্থ বলছেন, অরবিন্দ বঙ্কিমচন্দ্রকে ঋষি বলেছিলেন। এখন ঋষি বলতে অরবিন্দ কি বুঝিয়েছিলেন? খুব পরিষ্কার তিনি বলেছিলেন যে ঋষি বলতে আমি এমন একজন মানুষকে বোঝাচ্ছি যিনি কোনো একটা মুহূর্তে তার বাকশিল্পের মধ্যে কোনো একটা বিশেষ ধারণাকে, যা আমাদের কাছে অত্যন্ত উন্মোচনকারী, সেটাকে ধরবেন। তার ব্যক্তিগত জীবনে তিনি সন্ত সুলভ তাই হতে পারেন। রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র এরা কেউ নিশ্চয়ই যীশুখ্রিস্টের মতো মানুষ নন। তো বঙ্কিমচন্দ্র ঋষি অর্থে কিন্তু যীশুখ্রিস্টের মতো সন্ত নন। তাহলে তিনি ঋষি কেন? না, তিনি ওই আবেগটাকে বিশেষ মুহূর্তে ধারণ করেছেন এবং সেটা তার একটা বাক ধ্বনির মধ্যে প্রকাশ করতে পেরেছেন। এইবার আমাদের একটা তাহলে বিপ্লবীদের, সশস্ত্র বিপ্লবীদের মনে রাখতে হবে যে একদিকে যুগান্তর দল, সশস্ত্র বিপ্লব, এবং এই সময় কিন্তু লীগের জন্ম হচ্ছে। হ্যাঁ, এবং এই যে লীগের জন্ম হলো, আমি একটা উপন্যাস আমি পাঠকদেরকে পড়তে বলবো, শ্যামল গঙ্গোপাধ্যায়ের আলো নেই বলে 2 খণ্ডের উপন্যাস, এখন অখণ্ড বেরিয়েছে। এবং এখানে এই যে জিন্না, যিনি কংগ্রেসের অংশ ছিলেন, এইবার আমরা দেখব যে এই আমাদের নেতারা তো রক্তমাংসের মানুষ। দেশ মানে তো ক্ষমতাও বটে, দেশ মানে তো সাধারণকে সেবা করা মাত্র নয়, ক্ষমতার শীর্ষে যাওয়া। এবার এই নেতাদের কিন্তু নিজস্ব কতগুলো একেবারে ক্ষমতা পাওয়া না পাওয়ার সমীকরণ কাজ করবে। এই যে লীগের রাজনীতি, এবং এখানে কার্জন যখন দেখছেন যে কিভাবে তিনি নবাবকে সেই অর্থে ছিঁড়ে নিয়ে আসছেন সাধারণের সমাজ থেকে, ফলে এইবার শুরু হলো যে হিন্দু এবং মুসলমানকে, যেটা 19 শতাব্দীতে সেই অর্থে রাজনৈতিকভাবে ইংরেজের মদত এই পর্যায়ে পৌঁছয়নি, যেটা 20 শতকে পৌঁছলো, এবং বঙ্গভঙ্গ একদিকে প্রত্যাহার করা হলো, আরেকদিকে মনে রাখতে হবে রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হলো, এবং ইংরেজরা বুঝতে পারলো এখনো অনেক সময় বাঙালিদের চিন্তনের মধ্যে যে বিমিশ্রতা। বাঙালির রবীন্দ্রনাথ কৌতুক করে ওই দেশের উন্নতি নামক কবিতায় ঠাট্টা করে লিখেছিলেন, মোক্ষমূলার বলেছে আর্য, তাই শুনে সব ছেড়েছি কার্য। আমরা তো 36 জাতের মানুষ বাঙালিরা, বাংলা ভাষা তো 36 জাতের ভাষা। আমরা কত উপকরণ কতজনের কাছ থেকে নিয়েছি, এই ভাষা তো অপভ্রষ্ট। সংস্কৃত থেকে বেরিয়ে এসে আমাদের যখন চর্যাপদের দিকে তাকাবো, তখন তো সেখানে সেই চর্যাপদের রচয়িতা কারা, সেই চর্যাপদে কোন মানুষদের কথা বলা হচ্ছে। তো এই যে 36 জাতের ভাষা, 36 জাতের আত্মপরিচয়, সেখানে তো আমরা আর আর্য নই। এবং যে কারণে রবীন্দ্রনাথ এই সময়ই খেয়াল রাখতে হবে যে এরপরেই রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে সরে এসে আস্তে আস্তে গোরা লিখবার কথা ভাববেন। এবং গোরার 2টো পর্যায়, একটা পর্যায়ে হিন্দুত্বের, আর একটা পর্যায়ে গোরা তার ভুল বুঝতে পারছে। এই সময় এটা মনে রাখতে হবে যে বন্দে মাতরম ধ্বনিকে ঘিরে পূর্ববঙ্গে যখন ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেখানে একটা খুব গুরুত্ব পাচ্ছে, এবং সেখানে বঙ্গভঙ্গ যে রদ করা গেল সেটা এই পূর্ববঙ্গে এই সমস্ত বিপ্লবীদের জন্যই। এবং সেখানে বন্দে মাতরম যেখানে লেখা হচ্ছে, ফুলারের দলবল এসে সেটাকে ভেঙে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে। তার মানে এই ধ্বনিটার মধ্যে কিন্তু আত্মত্যাগ, ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ানোর জোর, হিন্দু মুসলমানের ঐক্য সমস্ত আছে। যে কারণে গান্ধী 37 সালের কাছাকাছি সময়, ওই সময়টাতে বলবেন যে বন্দে মাতরম যখন আমি শুনি, বন্দে মাতরম যখন আমি প্রথম শুনেছিলাম, এটা আমি আনন্দমঠ জানি নাকি, কিন্তু যখন আমি বন্দে মাতরম শুনলাম তখন এটা আমাকে একেবারে দখল করে নিল, আমাকে এমন করে ধরলো, আমি বুঝতে পারলাম যে এই ধ্বনি, এই গান,
এটা 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 আমাকে আমার দেশের মানুষের দিকে আমাকে ফিরিয়ে দিল। আমি তখন সেই মানুষের দিকে, মনে রাখতে হবে গান্ধী এমন একজন মানুষ যাকে সাম্প্রদায়িক হিন্দু এবং সাম্প্রদায়িক মুসলমান উভয় পক্ষের লোক তাকে সইতে পারেন না। ফলে এই যে বন্দে মাতরমের দীপ্তি, এই দীপ্তিকে কে বা অস্বীকার করবে? হ্যাঁ, এবং মাদাম কামার পতাকায় বন্দে মাতরমের এবং সেটা অর্থাৎ ভারতের গণ্ডি ছাড়িয়ে, ব্যাপারটা ছাড়িয়ে। এবং এইটা মনে রাখতে হবে, বন্দে মাতরম যেটা আমি বলছিলাম যে সেটা শুধুমাত্র বঙ্গদেশে নয়, লালা লাজপত রায় সেটাকে পাঞ্জাবে নিয়ে গেছেন, দক্ষিণ ভারতে সেটা ছড়িয়ে পড়েছে। ফলে সর্বভারতীয় স্তরে কিন্তু বাঙালির অবদান সর্বভারতীয় স্তরে বন্দে মাতরম, এবং সেটাকে অস্বীকার করবার কোনো কারণ নেই। এই যে সেই সময় বলা হতো, অরবিন্দ যেটা বলেছিলেন যে আজকে বঙ্গদেশ যা চিন্তা করছে সারা দেশ এক সপ্তাহ বাদে তা চিন্তা করবে, লিখেছিলেন। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে বন্দে মাতরম সর্বভারতীয় স্তরে ছড়িয়ে পড়লো। মাদাম কামার কথা বললে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়লো। সেখানে দেখা যাবে যে রবীন্দ্রনাথের লেখায় পাবে যে তাঁতিরা বন্দে মাতরম পাড়ে বুনে দিচ্ছেন। অর্থাৎ একটা গান কত রকম ভাবে মূর্তি পেল। এবং এইটা তো আজকাল আমরা সবসময় বলি যে একটা বিষয় জনপ্রিয়তা পায় কিভাবে ছড়িয়ে পড়ে, যখন প্রাত্যহিক জীবনে ব্যবহার্যের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং বন্দে মাতরম আমাকে এই শক্তিটা দিয়েছে। বন্দে মাতরম দেশ মাতা, সে তো কোনো ধর্মের লোক নয়, সে তো হিন্দু বা মুসলমান হিসেবে দেশ মাতাকে দেখছে না, দেশের মা হিসেবে দেখছে। এবং যে কারণে জাতীয়তাবাদী মুসলমানরা সবসময় বন্দে মাতরমের পক্ষে দাঁড়িয়েছেন, এই এতটা আমাকে স্বীকার করতেই হবে। এইটা হচ্ছে বন্দে মাতরমের দীপ্তির অংশ। বন্দে মাতরম আমাকে ঐক্য দিয়েছে, আমাকে দেশমাতৃকার মূর্তির রূপ দিয়েছে, দেশকে ভালোবাসতে শিখিয়েছে, বিপ্লবীদের জোর দিয়েছে। কিন্তু আমি শুরু করেছিলাম, আগুন আমাদের আলো দেয়, আবার আগুন আমাকে পুড়িয়ে মারে। ফলে আগুন খুব সাবধানে ব্যবহার করতে হয়। আগুন আমাদের যে পুড়িয়ে মারতে পারে, ঘটনা ঘটবার আগে প্রথম এটা যিনি খেয়াল করিয়ে দিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। যেহেতু উনি এই স্বদেশী আন্দোলনের যে আপত্তির জায়গাগুলো উনি একটা অবস্থান নিলেন পরে, ওইখানেই মানে আরো কৌতূহলের জায়গাটা হয় যে বন্দে মাতরম নিয়ে ওর অবস্থানটা ঠিক কিরকম দাঁড়ালো ওই সময়টাতে। 1916 রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গেছেন, এবং রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, এবং নোবেল পুরস্কার পেলে মানুষের একটা আত্মতৃপ্তি হওয়ার কথা যে এশিয়ার মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখা গেল যে আত্মতৃপ্তি তো দূরস্থান, তার মনে হলো যে তিনি আর লিখতে পারছেন না। এই সময় প্রমথ চৌধুরী টাকা এসছে একেবারে, তো এই সময় প্রমথ চৌধুরী তিনি ওই সবুজপত্র প্রকাশ করতে শুরু করলেন। সবুজপত্রে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস প্রকাশিত হলো। আজকের আলোচনাতে একেবারে গোড়াতে যে কথা বলেছিলাম যে সত্যজিৎ যখন ঘরে বাইরে করছেন তখন তিনি ওই দীপ্তি এবং দাহ আগুনকে ব্যবহার করছেন। রবীন্দ্রনাথ প্রথম এই ঘরে বাইরে উপন্যাসে একটা চরিত্র তৈরি করলেন, যে চরিত্রের কথা আমরা সবাই জানি। চরিত্রটি হচ্ছে সন্দীপ। সন্দীপ হচ্ছেন রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতা হিসেবে অসম্ভব, যাকে আমরা বলি আজকালকার ভাষায় আকর্ষণীয়, ক্যারিজম্যাটিক, সেই রকম। এবং তিনি নারীচিত্ত, বালকচিত্ত, কিশোরচিত্ত সব হরণ করতে পারেন। এই হচ্ছে সন্দীপ। এই সন্দীপ যখন প্রবেশ করছে নিখিলেশ বন্ধু জমিদার তার জায়গাতে, আমাকে এবার একটু আধটু যন্ত্রের দিকে তাকাতে হবে। আমি বইটা আজকে ফেলে এলাম, ফলে আমাকে ওই ঘরে বাইরে ডাউনলোড করে নিতে হচ্ছে। আপনারা যারা বন্দে মাতরম বিতর্কের কথা ভাবেন তারা ঘরে বাইরে খুব মন দিয়ে পড়বেন, কারণ এই ঘরে বাইরেতেই রবীন্দ্রনাথ প্রথম বন্দে মাতরমের দাহ কি হতে পারে সেটা প্রকাশ করলেন। এবং নিখিলেশ ও সন্দীপ দুই বন্ধু একেবারে বিপরীত মোনা। তাদের কাছে আমি একটু অংশ পড়ছি, এবং সেখানে সন্দীপের উদ্দেশ্য হচ্ছে নিখিলেশের যে স্ত্রী বিমলা, সেই বিমলাকে আকর্ষণ করা, এবং ইচ্ছে করে নিখিলেশের সঙ্গে তর্ক বাঁধিয়ে দিলে সে যে ভালো ডিবেট করতে পারে, তার যে বাকচাতুর্য রয়েছে, তার যে বাকবিভূতি রয়েছে, এবং ওই ভালো কথার মাধ্যমে
খেয়াল করে দেখুন, একটা কথা বলেছিলাম যে উদ্দীপনা দেশকে জাগাতে হবে। এখন যদি এমনটাই হয় যে দেশকে জাগানো মানে হচ্ছে ভালো কথা বলে সেই ভালো কথা আমি যাপন করছি না, ভালো কথা বলে লোককে ভোলানো, সেটার উপসর্গ বা চেহারা কি হতে পারে এবং সেখানে বন্দে মাতরম কিভাবে কাজ করতে পারে সেইটা দেখা যাচ্ছে এই সন্দীপ চরিত্রের মধ্যে। এইবার রবীন্দ্রনাথ বন্দে মাতরমের বিপদগুলোকে চিহ্নিত করছেন। তখনও সামাজিক স্তরে, রাজনৈতিক স্তরে এতটা ঘটেনি, কিন্তু রবীন্দ্রনাথ একজন স্রষ্টা হিসেবে, রচয়িতা হিসেবে ভবিষ্যৎকে দেখতে পাচ্ছেন। এবং সেই সময় রবীন্দ্রনাথ যখন এই ঘরে বাইরে লিখছেন, তখন রবীন্দ্রনাথকে অনেকে কৌতুক করেছিলেন, বলেছিলেন যে রবীন্দ্রনাথ সম্পূর্ণ সারত্ব প্রাপ্ত হয়েছেন। সারত্ব প্রাপ্ত হওয়া মানে রবীন্দ্রনাথ স্যার উপাধি পেয়েছিলেন, নাইটহুড পেয়েছিলেন, সেই জন্য ঠাট্টা করে বলা হচ্ছে সাহেবরা ওকে সারত্ব দিয়েছে। ফলে কি না, তিনি এই বন্দে মাতরমের বিপক্ষে কথা বলছেন। এবং তখন আমরা জানি না যে জালিয়ানওয়ালাবাগের ভয়ঙ্কর হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই নাইটহুড ত্যাগ করবেন। শুধু ত্যাগ করবেন তাই নয়, সেই সময় গান্ধী এবং চিত্তরঞ্জন যা করেননি রাজনৈতিক নেতা হিসেবে, রবীন্দ্রনাথ তাই করবেন। সেই রবীন্দ্রনাথ 1916-তে বন্দে মাতরমের বিপদের কথা জানিয়ে দিচ্ছেন, দাহের কথা জানিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রবীন্দ্রনাথের অন্তর্দৃষ্টি, এটা ভাববাদী কথা নয়। কি সমস্যা আমি একটু পড়ছি রবীন্দ্রনাথের ভাষা, এবং সেখানে বন্দে মাতরম নিয়ে একেবারে সন্দীপ এবং নিখিলেশ দুজনের বিতর্ক হচ্ছে। সন্দীপ হচ্ছে বন্দে মাতরমের একেবারে পক্ষে, নিখিলেশ তার বিপক্ষে। খেয়াল করে দেখতে হবে, এখন অনেক সময় আমরা গণপরিসরে তর্ক বিতর্ক দেখি, সেই তর্ক বিতর্কে যুক্তি এবং ভাষা প্রায় কলহ এবং গালাগালের ভাষায় পৌঁছয়। এখানে কিন্তু তা হচ্ছে না। আমার আজকাল মাঝে মাঝে মনে হয় যে বাঙালি যদি ঝগড়াই করবে, একটু ভালোভাবে যুক্তি মেনে যদি ঝগড়া করে। এরা যুক্তি মেনেই ঝগড়া করছেন। আচ্ছা, এইবার নিখিলেশকে সন্দীপ প্রশ্ন করছে। তিনি বলছেন, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে, সেটা কি তুমি মানো না নিখিল? অর্থাৎ মানুষ যখন দেশের কাজ করবে তখন সে দেশকে কল্পনা করবে একটা মন্ত্রের মাধ্যমে, তার জন্য সে কাজটা করছে। যেটা ওই একেবারে যারা বিপ্লবী তারা দেশমাতাকে মনে মনে কল্পনা করে বন্দে মাতরম বলে ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করছেন। এই স্বাদেশিক আত্মত্যাগের প্রতি রবীন্দ্রনাথ অত্যন্ত সশ্রদ্ধ। কিন্তু তার পাশাপাশি সেই প্রশ্নটা যখন সন্দীপ করে, সন্দীপকে বন্দে মাতরম বলে, বন্দে মাতরম ধ্বনি দিয়ে বরণ করে একেবারে যারা যুব সম্প্রদায় তারা নিখিলেশের জমিদারিতে নিয়ে এসেছে। এবং এই সন্দীপ পরবর্তীকালে আজকালকার অনেক সময় নেতাদের কাজকর্ম নিয়ে আমরা যেরকম বলি, নেতা হিসেবে সন্দীপ প্রায় সেরকম, অত্যন্ত অর্থলোভী, অত্যন্ত নারীলোলুপ, এবং নিজের লালসা, অর্থ লালসা পরিপূরণের জন্য দেশের নামে যে টাকা ওঠে সেই টাকায় সন্দীপ নিজের জন্য ব্যয় করে। সে ট্রেনে যেভাবে যায়, গান্ধীর মতো সাধারণ কম্পার্টমেন্টে যায় না, কিন্তু হেঁটে ভারত দেখে না কিন্তু। ফলে এইটা রবীন্দ্রনাথ খেয়াল করিয়ে দিচ্ছেন, অন্যরকম নেতা, ভবিষ্যতের নেতা। এটা সেই সময় কেউ ভাবতেই পারেন যে এটা সেই সময় একটা ডিস্টোপিয়া, কিন্তু এটা যে হবে রবীন্দ্রনাথ যেন কল্পনা করছেন। তো তখন নিখিলেশ উত্তর দেয়, একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তার তা মানি নে। দেশ জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই এবং সকল লোককে জানাতে চাই। এই যে সত্যরূপে জানতে হলে আমাকে জানতে হবে সত্যি সত্যি মুসলমানরা কেমন, আমাকে জানতে হবে যে সত্যি সত্যি হিন্দু জমিদাররা মুসলমানদের উপর অত্যাচার করে কিনা। এটা জেনে তারপর আমি দেশের জন্য কল্পনাকে ব্যবহার করব। না হলে যদি শুধু একটা আর্কেটাইপ হিসেবে যে বন্দে মাতরমের নামে, দেশমাতার নামে, দেশমাতার বিশেষ মূর্তির নামে আমাকে হাত তুলে সমর্থন করতে হবে, এটা নিখিলেশ মানতে পারছেন না। এবং মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ নিখিলেশকে দিয়ে যা বলিয়েছেন সে কথা পরবর্তীকালে রবীন্দ্রনাথ গান্ধীবাদীদের সম্পর্কেও বলেছেন। গান্ধী সম্পর্কে রবীন্দ্রনাথের কোনো আপত্তি নেই। গান্ধী যখন চরকা কাটেন তাতে রবীন্দ্রনাথের কোনো আপত্তি নেই, কারণ গান্ধী সেটাকে উপলব্ধি করেন। কিন্তু যারা চরকা শুধুই গান্ধীর নাম করে কাটে, যে কারণে নির্মল কুমার বসু গান্ধীবাদী, তিনি চরকা কাটা, খাদি পরা ভণ্ড কংগ্রেসীদের স্বাধীনতার পর তীব্রভাবে নিন্দা করেছিলেন। ফলে এটা কোনো রাজনৈতিক দলের একক উপসর্গ নয়, এটা সমস্ত রাজনৈতিক দলের উপসর্গ, যারা কোনো একটা ভাবাদর্শের কথা বলে, কোনো একটা মূর্তি খাড়া করে নিজেদের ছলচাতুরিকে একেবারে
শুচিশীলিত করে নেয়, যে আমি ছলচাতুরি করছি কিন্তু ওই বন্দে মাতরমের নামে ধুয়ে নিচ্ছি, আমি ছলচাতুরি করছি কিন্তু কার্ল মার্কসের নামে ধুয়ে নিচ্ছি, আমি ছলচাতুরি করছি কিন্তু দেশমাতার নামে ধুয়ে নিচ্ছি। এটা যে কোনো রাজনৈতিক দলের ভণ্ড নেতাদের কাজ, যেটা রবীন্দ্রনাথ সন্দীপের মাধ্যমে খেয়াল করিয়ে দিচ্ছেন। নিখিলেশ বলছে সত্য বলে মানতে চাই, তাহলে যদি সত্য বলে মানতে চাই, দেখা যাবে ক্রমশ যারা সন্দীপের দলচর, সন্দীপ কি করছেন? সন্দীপ তাদের দেশমাতার নামে হিংস্রতা অভ্যেস করাচ্ছেন। মনে রাখতে হবে, যখন আনন্দমঠ লিখেছেন তখন সন্তানেরা কি কাজ করে? সন্তানেরা পুড়িয়ে দেয়। সাংঘাতিক একটা হিংস্রতা আছে সেখানে। সেটা বঙ্কিমের ধর্মতত্ত্ব পড়লে বোঝা যায়। কখনো বঙ্কিম দেশমাতার নামে এই হিংস্রতাকে সমর্থন করবেন না। সন্দীপ শেখায় যে কি করে এই হিংস্রতা অর্জন করতে হয়। কি করে অর্জন করা যাবে? একটা ছাগল চড়ে বেড়াচ্ছে, সন্দীপ বলে যে আমাদের দলে কে আছে যে ওই জ্যান্ত ছাগলটার পা কেটে নিয়ে চলে আসবে। এটা অনুশীলন করছি, আমি শেখাচ্ছি যে তুমি হিংস্র হবে, তোমার পেশি কাঁপবে না। দেশমাতার নামে এই হিংস্রতার অনুশীলন করো। বন্দে মাতরমের নামে যদি এই হিংস্রতা কেউ অনুশীলন করে, বন্দে মাতরমের নামে যদি দুই সম্প্রদায়, একদিকে আল্লাহু আকবার ধ্বনি উঠবে, একদিকে বন্দে মাতরম ধ্বনি উঠবে, এক্ষেত্রে যদি দুই পক্ষ যুযুধান হয়, তখন সচেতন হতে হবে রাজনৈতিক পরিস্থিতিতে। এবং সেটা আকবরের দোষ নয়, সেটা বন্দে মাতরমের দোষও নয়। কিন্তু ওই আবারও বলছি যে আগুন দীপ্তি দেয় এবং আগুন পোড়ায়, এই দুটো মনে রাখতে হবে। পোড়ানো যদি উদ্দেশ্য হয়, তাহলে নিখিলেশ এই 1916তেই কিন্তু রবীন্দ্রনাথ অন্যত্র বলবেন যে বন্দে মাতরম বিশ্বমাতার মন্ত্র, বন্দে মাতরম মন্ত্রে সবাই জেগে উঠবে। আবার এই 1916তেই রবীন্দ্রনাথ সন্দীপদের মতো মানুষ, যারা বন্দে মাতরমকে ব্যবহার করে এই জিগির তুলতে চাইছে, কারণ এই উপন্যাসের শেষে দেখা যাবে যে হিন্দু মুসলমানের লড়াই হলো, দাঙ্গা বাঁধল, সন্দীপ পালিয়ে গেল। নিখিলেশ সেই দাঙ্গা বন্ধ করার জন্য, যে নিখিলেশকে আমরা বন্দে মাতরম বিরোধী বলে ভাবছিলাম, সেই নিখিলেশ দেশের মানুষের কাছে দাঁড়ালো। তার কারণ দেশ তার কাছে ওই মন্ত্রের কল্পনা নয়। এটা পরে আবারও ফিরে আসবে রবীন্দ্রনাথের মুক্তধারা এই নাটকে, যখন ধনঞ্জয় বৈরাগীকে সাধারণ মানুষ বলবে যে তুমি দাদা ঠাকুর আমাদের ভাবনাটা ভেবে দাও, তখন ধনঞ্জয় বৈরাগী বলবে যে না, সেটা তো হতে পারে না। তোদের ভাবনা যদি আমি ভাবি, তাহলে তোরা তো পেকে উঠবি না, মজে যাবি। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের রাজনীতি, এবং এটা মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্রেরও রাজনীতি। ভবানন্দ দেশকে উপলব্ধি করেছে। যদি আমি দেশকে উপলব্ধি না করি, তাহলে আমার প্যাট্রিয়টিজম পৈশাচিক পাপ হবে। যদি আমি দেশকে যথার্থ উপলব্ধি করি, তাহলে আমার স্বাদেশিকতা বৈশ্বিকতা বিরোধী হবে না। এবং রবীন্দ্রনাথ 20 শতকে খুব সচেতনভাবে এই কথাগুলো একেবারে বাস্তব রাজনীতির পরিপ্রেক্ষিতে, এটা খুব জরুরি যে আমার একটা সার্বিক ভাবনা আছে, কিন্তু বাস্তব রাজনীতির পরিপ্রেক্ষিতে সেই ভাবনাটা অন্য রকম হয়ে যায়, আমাকে অন্য কতগুলো সিদ্ধান্ত নিতে হয়। এবং যে কারণে আমরা ক্রমশ দেখলাম যে 37 সাল আর কিছুদিন বাদেই, 10 বছর বাদেই আমাদের দেশ ভেঙে যাবে ও স্বাধীন হবে। দেশ কেন ভাঙলো, ভেঙে যাওয়া দেশ কেন স্বাধীন হলো, ভেঙে যাওয়াকে আমরা মেনে নিলাম কি না, কেন মেনে নিলাম, সেটা অন্য রাজনীতির প্রশ্ন, গভীর প্রশ্ন, জটিল প্রশ্ন। সেটা আজকে তার জবাব দেওয়ার জায়গা এটা নয়। কিন্তু মনে রাখতে হবে, এই বৃদ্ধ রবীন্দ্রনাথকে এবার সুভাষচন্দ্র দেশে ফিরেছেন। এই অংশটা এবার আমরা যেতে পারি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন এবং নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায়, সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন নাগরিক.net। আচ্ছা, এইখানে আরেকটা যেটা আমার কৌতূহল হয় যে
বন্দে মাতরম কিন্তু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সমর্থক হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতেও মানে 20-এর দশকের পরে যখন স্বাধীনতা সংগ্রাম বন্দে মাতরম কিন্তু দেখা গেছে সেখানে। তারপরে একটু তো এই সশস্ত্র বিপ্লবের চেহারাও কিছুটা বদলেছে, বৈশ্বিকতা আরও বেড়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে। বিপ্লবীরা সমাজতন্ত্রের দীক্ষিত হয়েছেন, সমাজতন্ত্র সম্পর্কে পড়াশোনা করেছেন। সেখানে বন্দে মাতরম কি কোনোভাবে সেই ধারণার কাছে কোনোভাবে প্রভাবিত হয়েছে কি বিপ্লবী সমাজে? বিপ্লবী সমাজে অর্থাৎ বিপ্লবীদের মধ্যে যারা পরবর্তীকালে যারা সশস্ত্র বিপ্লবী ছিলেন, তাদের মধ্যে অনেকেই পরবর্তীকালে বামপন্থী আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়েছেন। যেমন কল্পনা দত্ত, যিনি চট্টগ্রামে ছিলেন, তিনি পরবর্তীকালে একেবারেই ওই বামপন্থী বিপ্লবের সঙ্গে জড়িয়ে পড়লেন। এখন এই যে বন্দে মাতরম বলতে আমি একটা স্বাদেশিকতার চেহারার কথা ভাবছিলাম, সেই স্বাদেশিকতার সঙ্গে একটা আত্মত্যাগের প্রশ্ন ছিল। এইবার এরা কি করছেন, এরা কিন্তু মানুষের কাছে যাচ্ছেন। অর্থাৎ যদি বলি যে আমি দেশকে, ধরা যাক যে গোরা কি করেছিল, গোরা চরঘোষপুরে গিয়েছিল। গোরার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে হিন্দুত্বের কল্পনা সে করছিল, দেশকে সে খুঁজতে গেল, দেশকে খুঁজতে গিয়ে সে কিন্তু আর ওই হিন্দুত্বের জায়গাতে আটকে থাকলো না, সে একটা বৈশ্বিকতার জায়গাতে গেল। এইবার পরবর্তীকালে বামপন্থী আন্দোলনে সশস্ত্র বিপ্লবী যারা, তারা দেশের মানুষের কাছে পৌঁছে গেলেন এবং বামপন্থী রাজনীতির পরবর্তী যে স্তর, অর্থাৎ দেশ যখন স্বাধীন হলো, তারপর বামপন্থী রাজনীতিতে রাশিয়া এবং চীনের সূত্রে যে ভাঙা গড়ার গল্প শুরু হলো, সেটা তো পরের গল্প। কিন্তু প্রথম দিকে যখন দেশ স্বাধীন হবে এই পর্বটা, এই পর্বতে খেয়াল করতে হবে যে তখন সবাই ভাবছেন, সবাই বোঝবার চেষ্টা করছেন যে আজাদি তো আমরা পাবো, কিন্তু সেই আজাদ ভারতের চেহারা কি হবে। এটা রবীন্দ্রনাথ জীবনের শেষ পর্বে ভাবছিলেন যে এই যে আমরা স্বাধীন কিছুদিন বাদে হব, আমাদের দেশের চেহারা কি হবে, আমরা কোন গণতন্ত্রকে গ্রহণ করব, আমরা কি ইংরেজদের ফেলে যাওয়া গণতন্ত্রকে গ্রহণ করব। মনে রাখতে হবে যে এই সূত্রেই আমি বলছি যে 61 সালে মাতৃবন্দনা বলে একটি গানের সংকলন বেরোয়। হেমচন্দ্র ভট্টাচার্য সংকলন করেন, সেই সংকলনের ভূমিকা লেখেন, মুখবন্ধ লেখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং শশীভূষণ দাশগুপ্ত। তাঁদের তখন মনে হয়েছে যে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 50-এর সময়টা হচ্ছে একেবারে ভাঙা স্বপ্নের দশক। দেশের স্বাধীনতার পর আমরা যা পাবো ভেবেছিলাম তা তো পেলাম না। এইবার আবারও যখন এই 60-এর দশকের গোড়ায় একেবারে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং শশীভূষণ দাশগুপ্ত দুজনে বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ চিন্তক, এবং এই বইটার বৈশিষ্ট্য হচ্ছে, কেন এই বইটার কথা বললাম, যে এই বইটাতে বন্দে মাতরমকে ঠাঁই দেওয়া হয়েছে, বঙ্কিমচন্দ্রের আমার দুর্গোৎসবকে জায়গা দেওয়া হয়েছে, এবং ওই একেবারে ঋগ্বেদ থেকে কতগুলো অংশ তুলে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে আমরা এক সূত্রে একীভূত হব বিশ্বের জন্য। ঋগ্বৈদিক যে মন্ত্র, সেটা কিন্তু কোনো দেশের মন্ত্র নয়, গোটা পৃথিবীর মন্ত্র। ফলে এটা বারবার অনুভূত হচ্ছে যে একটা কোথাও আমাকে ঐক্যসূত্রের সন্ধান করতে হবে, কিন্তু সেই ঐক্যের রজ্জুটা এমন যেন হয়ে না ওঠে যে সেটা একেবারে সবাইকে ওই মিলিটারি কায়দায় সমস্ত ছেটে কেটে এক করে দেবে। সেটা কিন্তু হবে না, হওয়া সম্ভব নয়। ফলে এটা ঠিকই যে ঐক্যসূত্রের অনুসন্ধান আমরা বারবার করব, কিন্তু সেটা সাধারণের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে। ফলে বন্দে মাতরম নিয়ে যখন আমরা আজকে বিতর্ক করব, আজকে আমরা যদি এটার যথার্থ উদযাপন করতে চাই, তাহলে সেই উদযাপনের চেহারা হওয়া উচিত, চরিত্র হওয়া উচিত যে ইতিহাসটাকে আমরা মনে রাখব, ইতিহাসের পথকে আমরা মনে রাখব, আমরা মেনে নেব যে বন্দে মাতরম দীপ্তিময় এবং বন্দে মাতরম আমাদের সামাজিক দাহের জন্য ব্যবহৃত হয়েছিল। আমাদের এই গণতান্ত্রিক সাংবিধানিক প্রজাতন্ত্র যা ধর্মীয়, ভাষিক, সাংস্কৃতিক বহুত্বকে স্বীকার করে, সেই ভাষিক সাংস্কৃতিক বহুত্বের ছবি যা আমাদের মনে সঞ্চারিত করবে, তাই আমাদেরকে দীপ্তিময় করে তোলে। তা স্বাদেশিক
এবং তা স্বাদেশিকতাকে স্পর্শ করে বৈশ্বিক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর নাইটহুড ত্যাগ করেন রবীন্দ্রনাথ। একই সঙ্গে কিন্তু তিনি কখনোই অসহযোগের সূত্রে বিলিতি বয়কটের সমর্থক নন, কারণ তার মনে হয় যে প্রাচ্যে সমস্ত আধ্যাত্মিকতা রয়েছে, পাশ্চাত্যে কিচ্ছু নেই। এ ভুল। তার ভ্রমণ কাহিনীর নাম পথের সঞ্চয়। ফলে আজকে বন্দে মাতরমের সার্ধশতবর্ষের অর্থ এই নয় যে আমি শুধু এই গান উচ্চারণ করব, এবং সত্যি কথা বলতে কি, এই গানের যে বাণী সেটা যদি আমাকে বুঝে উচ্চারণ করতে হয়, সেটা সর্বত্র সবসময় সাধারণের পক্ষে সম্ভব নয়। এবং সেই জন্যই মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ সাধারণের জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সোনা ওই আবারও সত্যজিৎ ছুঁয়ে বলতে হয়, সোনার কেল্লা কি শুধু সোনার? অর্থাৎ রবীন্দ্রনাথ তো একদিক থেকে স্বর্ণপুরীর ভয়ঙ্কর বিরোধী, যে স্বর্ণপুরী মুনাফার ওপর দাঁড়িয়ে আছে, সেই যক্ষপুরীর তিনি ভয়ঙ্কর বিরোধী। কিন্তু ওই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সোনা কোথায়? এই সোনা তো কৃষকের উৎপাদনশীলতায়, এই সোনা তো আমাদের স্বাভাবিক প্রাকৃতিকতায়, এই সোনা তো আমাদের সুজলা সুফলা দেশের প্রাকৃতিকতায়, এবং এই প্রকৃতি তো বিশ্ব প্রকৃতির অন্তর্গত। এইখানে বন্দে মাতরমের গুরুত্ব, যা আমাদেরকে একই সঙ্গে স্বাদেশিকতার রূপ দিয়েছিল, আবার সুজলা সুফলা প্রাকৃতিকতা দিয়েছিল। সেই গানের সীমা, সেই গানের গুরুত্ব, এই দুই রবীন্দ্রনাথ স্বীকার করেছিলেন। এবং আমরা কখনো রবীন্দ্রনাথ এবং বঙ্কিম এই দুজনকে যুযুধান হিসেবে দেখব না। যথার্থ ইতিহাস সেটাই, যেটা ঊনবিংশ শতাব্দীর জাতীয়তাবোধ কিভাবে বিংশ শতাব্দীতে আলোচিত সমালোচিত হয়ে পুনর্গৃহীত হচ্ছে, সেটাকে বোঝা, সেখানেই আমরা পৌঁছানোর চেষ্টা করব। এবারে একদম ওই জায়গাটা যেখানে আসি, যে 37 সালে বন্দে মাতরম নিয়ে জাতীয় স্তরে ঘোর বিতর্ক তৈরি হলো রাজনীতিতে, এবং সেখানে রবীন্দ্রনাথ বন্দে মাতরমকে কংগ্রেস যেটা ভাবছিল সেই দিকেই উনি ওই পক্ষেই মত রাখলেন। চিঠি রয়েছে, জওহরলালকে লেখা চিঠি রয়েছে, সুভাষ বোসকে লেখা চিঠি রয়েছে। তো সেখানে এইবারে মানে এই জায়গা আমি তাহলে রবীন্দ্রনাথের বোধের জায়গাটা আপনার থেকে একটু জানতে চাইব, যে এইখানে উনি এবার মানে বাস্তব পরিস্থিতিকে কি বেশি গুরুত্ব দিচ্ছেন, মানে ওই দেখো এই ইংরেজি চিঠিটা আমি এতক্ষণ ধরে ল্যাপটপটা এই জন্যই খুলে রেখেছি যে এখানে চিঠিটাকে আমি আলাদা করে আসলে কাগজ আনতে ভুলে গেছি, লিখে রেখেছিলাম। দেখো এই চিঠির শেষে উনি খুব পরিষ্কার বলছেন, ইট হ্যাজ অ্যাকোয়ার্ড এ সেপারেট ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড অ্যান ইন্সপায়ারিং সিগনিফিকেন্স অফ ইটস ওন ইন হুইচ আই সি নাথিং টু অফেন্ড এনি সেক্ট অর কমিউনিটি। অর্থাৎ প্রথম যে অংশটা উনি রাখতে বলছেন, সেটা তিনি মনে করেন একটা সেপারেট ইন্ডিভিজুয়ালিটি তৈরি করেছে, এবং এটা কখনো কাউকে অফেন্ড করবে না, কোনো সেক্ট অর কমিউনিটি, দুটো শব্দই ব্যবহার করছেন, সম্প্রদায় এবং গোষ্ঠী, কাউকে এটা আহত করবে না। অর্থাৎ কোনো একটা বিশেষ মুহূর্ত, আমি সেই মুহূর্তটাকে আমি কি করে বুঝবো, সেই মুহূর্তটায় দাঁড়িয়ে আমি কি করব, সেটা তো খুব জরুরি। এবং তখন এই রবীন্দ্রনাথ, অসুস্থ রবীন্দ্রনাথ, বৃদ্ধ রবীন্দ্রনাথ, যিনি প্রতি মুহূর্তে এই বিশ্বযুদ্ধের যে পদধ্বনি সেটা উপলব্ধি করতে পারছেন এবং বুঝতে পারছেন সময়টা খুব গুরুত্বপূর্ণ, তখন তিনি জানেন যে যা উগ্রতাকে উস্কে দেয়, আমি তখন হাওয়া দেব না, তাহলে আগুন তো লাফিয়ে উঠবে। এবং সত্যি কথা বলতে কি, বন্দে মাতরমকে তো আমরা পরিত্যাগ কখনো করিনি। আমাদের যে রেডিওতে পরবর্তীকালে দেশ যখন স্বাধীন হয়ে গেছে, তখন তো সেখানে জনগণমন গাওয়া হতো না, সকালবেলায় রেডিও খুললে ঘরে ঘরে বন্দে মাতরম পৌঁছে যেত, এবং ভোরবেলাতে ওই বন্দে মাতরম শোনবার পর আমার বেশ মনে আছে যে পুরনো আমাদের অভ্যেসে আমাদের বাবা কাকারা সকালবেলায় রেডিও শুনে ঘড়ি মেলাতেন,
দেশের গান শুনে দেশের নামে ঘড়ি মিলিয়ে তারা কাজে বেরিয়ে পড়তেন। ফলে সেখানে তো খুব স্বাভাবিকভাবে আমরা তাকে গ্রহণ করেছিলাম। আজকে হঠাৎ করে তাকে ঘিরে আবার নতুন করে কেন ভাবতে হবে? সে তো আমাদের সঙ্গে রয়েছে, এবং আমাদের কাজ হচ্ছে সেই গানটা ওপর থেকে শুনে আমরা শিহরিত শঙ্কিত হব তা নয়, আমাদের ভেতর থেকে সেই গানটা গুনগুন করে উঠবে, আমরা সেই গানটাকে বুঝবো। এই বোঝার মন, সেটা তৈরি করাই তো সামাজিক স্তরে খুব গুরুত্বপূর্ণ কাজ। আধুনিক সময়ে নানা রকম গান হয়েছে, নানা সুরে বন্দে মাতরমকে নানা ব্যবহার বন্দে করা মাতরম হয়েছে। বন্দে মাতরমকে কখনো আমরা ফেলে দিইনি, কেনই বা ফেলে দেব? ফেলে দেওয়ার তো কোনো কারণ নেই। এটা একটা আশ্চর্য সৃষ্টি, এবং এই সৃষ্টির গুরুত্ব আছে বলেই, এবং ধরা যাক যে আমাদের ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে যেভাবে বঙ্গদেশে এতগুলো স্বাদেশিকতা উদ্দীপক গান রচিত হয়েছে, আমরা যদি বাঙালিরা খেয়াল রাখি তো আমাদের স্বদেশ পর্যায়ের গান কতজন কত রকম ভাবে লিখেছেন। তার মানে যে বারবার গান একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সত্যিই তো মানে ছোট ছোট গান লিখে ছোট ছোট ভৌগোলিক স্বাদেশিকতাও কি আমরা প্রকাশ করিনি? রবীন্দ্রনাথ যখন আমাদের শান্তিনিকেতনের কথা লেখেন, সে তো ওই শান্তিনিকেতনের স্বদেশগীতি। বা আমাদের ছোটবেলার স্কুলগুলোতে অনেক সময় প্রতিটি স্কুলের নিজস্ব একটা গান থাকছিল। তো ফলে গানের যে গুরুত্ব সে কে অস্বীকার করেছে? ফলে এটা তো আমাদের সঙ্গেই ছিল, এমন তো নয় যে আমরা বিস্মৃত হয়েছিলাম। কিন্তু যখনই, যাকে আমরা বলি যে যখনই কোনো একটা বিষয়কে হঠাৎ করে, যা স্বাভাবিক ছিল, তাকে যখন হঠাৎ করে বড় হয়ে উস্কে দেওয়া হবে, তখন তো বারবার আবার সেই পুরনো কাজিয়া, পুরনো লড়াই সেটা তৈরি হয়ে উঠবে। ফলে তখন আবার আমাদেরকে নতুন করে পুরনো ইতিহাসকে খেয়াল করিয়ে দিতে হবে যে এর দীপ্তিও আছে, দাহ আছে। তুমি কোন পক্ষে দাঁড়াবে? তুমি সত্যি সত্যি ওই দেশের নামে বিষণ্ণ হয়ে আত্মত্যাগ করে, শুধু দেশের নামে কেন, এই পৃথিবীর নামে কি তুমি আত্মত্যাগ করবে? তুমি কি স্বীকার করবে যে তোমার মুনাফাখোর মুদ্রার জীবনযাপন এই গোটা পৃথিবীর পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে? শুধু তোমার দেশকে ধ্বংস করছে তা নয়, তোমার উচিত উন্নয়নের নামে এইভাবে প্রকৃতি ধ্বংস করার কাজে নিজেকে নিয়োগ না করা। সেও কি ভুবন মনোমোহিনী, এই ভুবনের মনোমোহিনী গান নয়, ভুবন মনোমোহিনী অভ্যেস নয়? তাহলে সেগুলো না বলে শুধু একটা গানকে একেবারে ভেতর থেকে না বুঝে বাইরে থেকে দাগা বুলানোর যে অনুসরণ, সেই অনুসরণ আমরা কেন করব? এখানে ওই পক্ষ নেওয়ারই জায়গা, পক্ষ নেওয়ার, আমি দাহের পক্ষে নেব না দীপ্তির পক্ষে নেব। বেশ, অনেক ধন্যবাদ। অনেক কিছু আলোচনা হলো। আশা করি আপনাদের এই পর্বটা বেশ ভালো লেগেছে। আমার তো নিজের অনেক জায়গা পরিষ্কার হলো, অনেক কিছু জানতাম না, অনেক কিছু শেখা হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই বলবেন, আর প্রশ্ন থাকলে তো অবশ্যই করবেন, কারণ সব প্রশ্নই চলবে। আরও নানা বিষয় নিয়ে এই সেগমেন্টে আমাদের আলোচনা হবে। আজকের মতো এখানেই আসি। ধন্যবাদ, নমস্কার।